আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন, আর আমরা আস্তে আস্তে তাহলে ক্লাসে ধাবিত হই। আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে কি আছে, যে চুজ দ্য কারেক্ট স্পেলিং। এটা হচ্ছে আমাদের কারেক্ট স্পেলিং বা স্পেলিং মিস্টেক থেকে আমরা জানি যে মোটামুটি ভাবে মুখস্থ যে পার্টগুলো আছে তার ভিতরে মুখস্থ পার্টের মধ্যে সব সময় পরীক্ষাতে আসে এমন একটা টপিক হচ্ছে স্পেলিং কারেকশন বা স্পেলিং মিস্টেক, যেটাকে আমরা বলি যে বানান শুদ্ধিকরণ। তো আপনারা সবাই একটু এই প্রশ্নের উত্তর করে দিবেন যে হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। কিভাবে প্রিপারেশন নিব স্যার বলবেন, জব দরকার। হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ প্রিপারেশন নিয়েও আমরা কথা বলবো, আমরা ফাঁকে ফাঁকে কথা বলি। আপনারা যারা আমাদের রেগুলার ভিউয়ার্স, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তারা ইনশাআল্লাহ ক্লাসের পাশাপাশি গাইডলাইন পাবেন এবং সাথে থাকেন। গাইডলাইন যখন দেওয়া হয় তখন তো আর বলা হবে না যে এখন গাইডলাইন, এটা তো বলা হয় না। ক্লাসের ভিতরে বিভিন্ন কথা বলা হয়, ওই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ সুন্দর একটা গাইডলাইন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো অনেকে গ উত্তর করতেছেন, রংপুর থেকে লিখছেন, ব্যুরোক্রাট নড়াইল থেকে দেখছে। হ্যাঁ মাশাআল্লাহ, দেয়ার আর লটস অফ ভিউয়ার্স। ওকে, তো এটা আসলে আছে হচ্ছে ব্যুরোক্রাট বা ব্যুরোক্রেট যেটা আমরা বলি। তো এখানে এই প্রশ্নটার ব্যুরো বানানটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। যেরকম এরকম একটা বানান আছে কিন্তু ব্যুরোক্রেসি, এই যে ব্যুরোক্রেসি, তাই না? এই ব্যুরোক্রেসি থেকে আপনি যদি ব্যুরো বানানটা মনে রাখেন, ব্যুরো বানানটা আছে BUREAU, এটা হচ্ছে আসলে ব্যুরো বানান। এখন এটা আপনি মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন ভাই, এটা মুখস্থ করতে হবে। এটা মনে রাখার আমি টেকনিক আপনাকে দিতে পারতেছি না, ঠিক আছে? মানে সবকিছু টেকনিক দিয়ে হয় না। এটা হচ্ছে ব্যুরো, এটা যদি আপনি মনে রাখেন, এইটুকুন আপনাকে একটু মনে রাখতে হবে। এখন এই ব্যুরো বানানটা কোথায় ঠিক আছে বলেন তো? দেখেন এখানে যে আপনাকে আমি টেকনিক সব দিতে পারতেছি না, এইটুকু অন্তত দিতে পারতেছি। ব্যুরো বানানটা যদি আপনি এই ব্যুরোক্রেসি থেকে, ব্যুরোক্রেসিও তো বিভিন্ন সময় পরীক্ষাতে আসে, তাহলে দেখেন ব্যুরো বানানটা যদি আপনার জানা থাকে, তাহলে এই ব্যুরো বানানটা দেখেন এখানেও ঠিক নাই, এখানেও ঠিক নাই, এখানেও ঠিক নাই। এই যে BUREAU ব্যুরো, এই যে এখানে কিন্তু ব্যুরো বানানটা, এই যে ব্যুরো BUREAU ব্যুরো, এই যে ব্যুরো, ব্যুরো কথাটা কিন্তু এইখানে ঠিক আছে। তাহলে দেখেন বাকিগুলো আপনি অটোমেটিকলি বাদ দিয়ে দিতে পারতেছেন। তাহলে এই যে ব্যুরোক্রাট, এই যে ব্যুরোক্রাট হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা, মানে বাকিগুলো হলো না। আর এই ব্যুরোক্রাট থেকে আপনি মনে রাখতে পারেন যে এইখানে দেখেন লাস্টে কিন্তু শুধু টি আছে, শুধু টি আছে, টি কিন্তু নাই। একইভাবে সেক্রেটারিয়েট, সেক্রেটারিয়েট, এই সেক্রেটারিয়েট বানানে কিন্তু লাস্টেও এটি, লাস্টে কিন্তু কি নাই, টি নাই। এই সেক্রেটারিয়েট বানানেও এটা আপনি মনে রাখতে পারেন। ঠিক এই একই রকম ভাবে যেহেতু বানানের কথা আসলো, আমরা বানানের ক্ষেত্রে কিছু বানান সব সময় আসে, যেরকম কোশ্চেনিয়ার, QUESTIONNAIRE, মনে করেন রেমিনিসেন্স, REMINISCENCE, রেমিনিসেন্স। মনে করেন যে আসে লেফটেন্যান্ট, LIEUTENANT, লেফটেন্যান্ট। ধরেন যে আসে সাইকোলজি, PHYCHOLOGY, সাইকোলজি। ধরেন যে আসে অ্যাসাসিনেশন, ASSASSI নেশন, অ্যাসাসিনেশন। তারপরে মনে করেন যে আসে কর্নেল, CO, কর্নেল বানান দেখেন, COLONEL, কর্নেল। ধরেন যে আসলো সিগারেট, CIGARETTE, সিগারেট। ধরেন যে এরকম আসলো যে সুনামি, TSUNAMI, নিউমোনিয়া, PNEUMO, NIA,
জার, TSAR, জার। এরকম ভাবে কলেরা, ডায়রিয়া, ডায়রিয়া বানানটা প্রায়ই আসে, DIARRSOEA, ডায়রিয়া। এই যে দেখেন যে বিভিন্ন বানানের কথা আমি বলতেছি, এই বানানগুলো কিন্তু আপনাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। এখানে আসলে টেকনিক, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আমি কিছু টেকনিক বলতে পারি। কেমন? মনে করেন এইটা আপনি কিভাবে মনে রাখবেন, কোশ্চেনিয়ার। এইটা দেখেন আমরা মনে রাখতাম এরকম, কোশ্চেন, কোশ্চেন নাই রে, মানে এটা হচ্ছে কোশ্চেন, কোশ্চেন নাই, নয়াকার রসই নাই, আরে কোশ্চেন নাই রে মানে কোশ্চেনিয়ার। মনে করেন এই যে রেমিনিস, রেমিনি, এই রেমিনি মনে রাখে সিন্স মনে রাখবেন, সিন্স। তাহলে রেমিনি বানান কিন্তু REMINI, রেমিনি। আর সিন্স মানে দৃশ্য, আমরা যদি বলি এরকম সেন্স, সিনারি, ঠিক আছে, SCENE। দেখেন রেমিনি সেন্স। তাহলে এইখানে জাস্ট যেহেতু সিন আছে, সিন্স, এই যে সিটা যুক্ত হবে, রেমিনিসেন্স। দেখেন মিথ্যা তুমি 10 পিঁপড়া, এটা দিয়ে আমরা মনে রাখি মিথ্যা তুমি 10 পিঁপড়া। আর এটা আমরা অনেকে মনে রাখি পিসি চলো যাই, পিসি চলো যাই। গাধা, গাধা আমি জাতি। দেখেন এস মানে গাধা, এস মানে গাধা, আই মানে আমি, আর নেশান মানে কি জাতি। দেখেন কলোনেল, কলোনেলটা আপনি একটু টেকনিকে মনে রাখবেন যে কলোনেল এটা আসলে কর্নেল, কোনো এল নাই। ডায়রিয়া, ডাই আর রোহিয়া, এরকম ডায়ার, এরকম বিভিন্ন ভাবে আর কি। এটা আসলে টেকনিক বলতে এই জিনিসগুলো আপনাকে মুখস্থ করতে হবে, আমিও তো মুখস্থ করছি, তাই না? এই যে সিগারেট, সিগারেটের ক্ষেত্রে দেখেন দুইটা টি আছে, আর কিন্তু কোথাও কোনো টি নাই। তাহলে টি যেহেতু নাই, সিগারেট মানুষ খায়, আমরা মনে রাখছিলাম এইভাবে যে এরকম ভাবে আর কি টান দিয়ে, দুই আঙ্গুল দিয়ে যেহেতু সিগারেট খায়, তার মানে টি আছে দুইটা, এরকম টি আছে দুইটা, আর কোনো কিছুই দুইটা নাই। অনেক ক্ষেত্রে অনেকে মনে হয় জি দুইটা হবে নাকি আর দুইটা হবে নাকি শুধু টি দুইটা হবে, আর বাকিটা CIGARE স্বাভাবিক। স্যাটেলাইট, SATELLITE, স্যাটেলাইট। এই যে বিষয়গুলো আপনাকে বিভিন্ন, এই যে সুনামি, ও এ ওয়াই হবে না, সুনামি বানানে আই, তাই না, সুনামি। তাহলে দেখেন টি দিয়ে শুরু, বা এই যে নিউমোনিয়া পি দিয়ে শুরু। জার দেখেন টি দিয়ে শুরু। জাইলেম, জাইলেম বানান কি, XYLEM। তাহলে এই যে আমরা একটা বানান দেখলাম না, এই জায়গা থেকে কিন্তু বেশ কয়েকটা বানান আমাদের ভিতরে চলে আসে। দেখেন এই যে সাইকোলজি, সুনামি, অনেক কিছু, অ্যাসাসিনেশন, এই কথাগুলো প্রত্যেকটাই কিন্তু টেকনিক দিয়ে কাজ হবে না, ঠিক আছে? প্রত্যেকটা কি টেকনিক দিয়ে কাজ হবে? সবগুলোতে টেকনিক দিয়ে কাজ হবে না। তো এরকম ভাবে আমরা এই যে বানানগুলো যদি মুখস্থ করে ফেলি, এটা আমাদের মোটামুটি ভাবে বিভিন্ন চাকরির পরীক্ষা, আপনি যদি বিগত সালের প্রশ্ন দেখেন, জব সলিউশন খোলেন, দেখবেন যে এর ভিতরেই সীমাবদ্ধ। আর কিছু আসে, ডিসিশন কমিটি আছে, তো এরকম ধরনের 100 বানান আপনি যদি মুখস্থ করে ফেলতে পারেন, ইনশাআল্লাহ ইউ উইল বি গেইন। তাহলে সি হবে এই প্রশ্নের উত্তর। তা এটা তো ক্লিয়ার, তাই না? তাহলে সেক্রেটারিয়েট, আপনারা মনে রাখবেন সেক্রেটারিয়েটে লাস্টে টি হয়, ই হয় না। অ্যাসাসিনেশন, ব্যুরোক্রেট বা ব্যুরোক্রেসি, হ্যাঁ, সবই আপনার কাছে এখন মোটামুটি ভাবে জানা হয়ে গেল। এভাবে আপনাকে পড়তে হবে। এইভাবে যখন আপনি পড়বেন, একটা বানান কিন্তু অন্য অন্য বানানগুলোকে কানেক্ট করবেন, তখনই আপনার দেখবেন যে কাজ হচ্ছে। এই যে আমরা চলে আসছি অন্য ধরনের একটা প্রশ্নে। টায়ার্ড, রেজাউল করিম ভাই, রেজাউল করিম ভাই কেমন আছেন? আচ্ছা, দ্য পিপুল হু ক্যারি এ কফিন অ্যাট এ ফিউনারাল আর কল্ড। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে আপনারা বলেন। যে দ্য পিপুল, যে মানুষগুলো, হু ক্যারি মানে বহন করে, এ কফিন মানে মৃতদেহ, অ্যাট এ ফিউনারাল মানে হচ্ছে কিসের জন্য, এই যে দাফন করার জন্য যে মৃতদেহটাকে যারা বহন করে তাদেরকে কি বলা হয়? আন্ডারটেকার্স, সাপোর্টার্স, পলবিয়ারার্স, মর্নার্স। কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা একটু বলে দেন সবাই। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার যে যারা, দ্য পিপুল, যে লোকজনগুলা, হু ক্যারি এ কফিন অ্যাট এ ফিউনারাল আর কল্ড, যারা হচ্ছে মৃতদেহ বহন করে দাফন করার জন্য, তাদেরকে আসলে কি বলা হয়? তারা কি আন্ডারটেকার্স নাকি সাপোর্টার্স, ফল বিয়ারার্স, মর্নার্স? কমেন্ট করেন সবাই দেখি। ফল বিয়ারার্স, ফল বিয়ারার্স, হ্যাঁ মাশাআল্লাহ অনেকে উত্তর করতেছেন। এটা হচ্ছে আমরা যেটাকে বলি যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড
সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ। তার মানে যে ব্যক্তিরা এটা তাদেরকে বলা আছে পল বিয়ারার্স বলা হয়। তাহলে সি হবে এই প্রশ্নের উত্তর। এটা আর আমি কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, মানে কি ব্যাখ্যা দেবো বলেন, এটা যারা কফিন ক্যারি করে তাদেরকে পল বিয়ারার্স বলে, এটা আপনার ই করতে হবে, মাথায় রাখতে হবে। এর ব্যাখ্যা আমি জানি না, ধরে নেন কি ব্যাখ্যা দেবো, এটার অর্থই ওই। আচ্ছা, এইখানে যদি আমরা আসি, পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ, তাহলে এই যে পেডিয়াট্রিক এটা এক ধরনের চিকিৎসা, তাই না? তাহলে এটা হচ্ছে ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা কাদের সাথে জড়িত? এই যে অ্যাডাল্টস নাকি চিলড্রেন নাকি ওমেন নাকি ওল্ড পিপল? আপনারা সবাই একটু উত্তর করে জানান। যে যেরকম মনে করেন আমরা যদি বলি যে ওইম্যানদের নিয়ে যেটা আছে, যে ওম্যান, WOMEN, ওম্যানদেরকে কিন্তু আপনার মেডিকেলের ভাষায় কি গাইনি বলা হয়, গাইনি, গাইনি, তাই না? তো এই যে দেখবেন যে যারা হচ্ছে ওম্যানদের নিয়ে স্টাডি করে বা ওম্যানদের নিয়ে বিশেষজ্ঞ আর কি, তাদেরকে কিন্তু গাইনোকোলজিস্ট বলে, গাইনোকোলজিস্ট এরকম বলে, তাই না? এরা আর তারপর ওল্ড পিপুল, ওল্ড পিপুলদের হচ্ছে যে জেরেন্থো এরকম কি যেন একটা আছে। অ্যাডাল্টস, অ্যাডাল্টস নিয়ে এরকম আমার জানা নাই। তো চিলড্রেন, যেটা চিলড্রেনদের সাথে হচ্ছে এই যে দেখেন পেডিয়াট্রিক যেটা আছে, পেডিয়াট্রিক চিকিৎসা হচ্ছে, এই চিকিৎসাটা মূলত হচ্ছে শিশুদের নিয়ে। শিশুদের নিয়ে যে চিকিৎসাটা সেটা হচ্ছে কি এই যে পেডিয়াট্রিক। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে চিলড্রেন। তাহলে গাইনোকোলজিস্ট তো মেয়েদের জন্য, আর ওল্ড পিপুলদেরও এরকম একটা আছে, এক্স্যাক্টলি আমার এখন মনে নেই। তো এই যে অ্যাডাল্টস বা চিলড্রেন, আমাদের অবশ্যই চিলড্রেন নিয়ে হচ্ছে যে চিকিৎসাটা সেটা হচ্ছে এটা রিলেটেড শিশুদের, পেডিয়াট্রিক। তাহলে পেডিয়াট্রিক হবে এই প্রশ্নের সঠিক উত্তর, বি হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন এটা মনে হয় আমরা সবাই পারবো, যে আমরা যখন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করি কিছু কিছু ক্ষেত্রে একটু টেকনিক করে পড়া যায়, যেরকম অ্যানথ্রোপ। এই যে অ্যানথ্রোপ, অ্যানথ্রোপ মানে হচ্ছে কি মানুষ, তাই না? মানুষ, অ্যানথ্রোপ। আর মিস, মিস মানে হচ্ছে কি ঘৃণা করা, ঘৃণা করা, ঘৃণা। আর আইএসটি যদি কোনো কিছু শেষে থাকে আমরা জানি এটা দ্বারা একজন কি বোঝায়, ব্যক্তিকে বোঝায়, একজন ব্যক্তিকে বোঝায়। যেরকম আমরা যদি বলি PHILO বা PHILANTHROPIST, ফিলান্থ্রোপিস্ট। বা মনে করেন যে মিসো, MISOGYNIST, মিসোগাইনিস্ট। মনে করেন যে আমি যদি বলি যে মিসোগ্যামিস্ট, মিসোগ্যামিস্ট, এই যে এই কথাগুলো। অথবা ফিলোগাইনিস্ট। তারপরে মনে করেন যদি বলা হয় যে ফিলোগাইনিস্ট। তারপর মনে করেন যে ফিল্যান্ড্রি, বা অ্যান্ড্রোফিল যেটাকে, অথবা মিসঅ্যান্ড্রি, আমরা যদি বলি মিস অ্যান্ড্রি। হ্যাঁ, এই যে এই কথাগুলো কিন্তু ব্যাখ্যা করে পড়া যায়। কিভাবে ব্যাখ্যা করে আপনি পড়বেন দেখেন, আমি এখানে আপনাদেরকে একটু বলে দিই। দেখেন এই যে মিসো মানে যেরকম ঘৃণা করা, আর ফিলও মানে হচ্ছে ভালোবাসা, মানে লাভ, মানে ভালোবাসা। তাহলে অ্যানথ্রোপ মানে হচ্ছে, অ্যানথ্রোপ মানে মানুষ, অ্যানথ্রোপ মানে মানুষ, আর আইএসটি থাকলে ব্যক্তি বোঝায়। তার মানে এটা যদি আমরা দেখি যে এমন একজন ব্যক্তি যে হচ্ছে মানুষকে ঘৃণা করে, তাহলে মানুষকে ঘৃণা করে যে সে যদি মিসান্থ্রোপিস্ট হয়, তাহলে ফিলান্থ্রোপিস্ট কি হবে, যে ব্যক্তি মানুষকে ভালোবাসে। তাহলে মানুষ বিদেশি বা মানব বিদেশি, আর এটা হবে মানব প্রেমী, তাই না? মনে করেন অ্যান্ড্রি মানে হচ্ছে পুরুষ, তাহলে অ্যান্ড্রি মানে যদি পুরুষ হয়, তাহলে মিস অ্যান্ড্রি মানে পুরুষদেরকে ঘৃণা করে, মানে পুরুষ বিদ্বেষী, পুরুষ বিদেশি, পুরুষ বিদেশি, তাই তো, পুরুষ বিদেশি। এই যে মনে করেন যে মিসো মানে যদি ঘৃণা করা হয়, তাহলে গাইনি মানে হচ্ছে আমরা জানি মহিলা বা নারী, আর তাহলে এই যে নারী বিদ্বেষী, মিসোগাইনিস মানে কি নারী
নারী বিদেশী, নারী বিদেশী। তাহলে এই যে ফিলোগাইনিস্ট, তাহলে নারী প্রেমী, নারীদেরকে বেশি ভালোবাসে, নারী প্রেমী মানে নারীদের প্রতি ভালোবাসা বেশি। আমরা যেরকম আমাদের নারীবাদী বিভিন্ন সংগঠন আছে, ফিলোগাইনিস্ট। তো মিসোগ্যামিস্ট, মিসো মানে হচ্ছে যদি হয় কি ঘৃণা করা, আর গ্যামি মানে বিয়ে করা, গ্যামি মানে বিয়ে করা, এমন একজন ব্যক্তি যে বিয়ে করতে পছন্দ করে না মানে ঘৃণা করে, মানে বিয়ে বিদেশী, বিয়ে বিদেশী। আমি এইভাবে বললাম আর কি, আসলে এর সঠিক কি হবে যে এরকম আর কি, বিয়ে করতে পছন্দ করে না, এ ম্যান হু ডাজ নট লাইক টু ম্যারি, বিয়ে পছন্দ করে না। এবার ফিলোগাইনিস্ট, তাহলে ফিলোগ্যামিস্ট, এটা গ্যামিস্ট হবে, এটা গাইনিস্ট না, গ্যামিস্ট, ফিলোগ্যামিস্ট। তাহলে ফিলোগ্যামিস্ট মানে আছে কি বিয়ে করতে, বিয়ে প্রেমী আর কি বলা যায়, বিয়ে প্রেমী। যেরকম অনেকে আছে বিয়ে করতে কি পছন্দ করে, মানে বা তার শখই হচ্ছে বিয়ে করা বেশি বেশি, ঠিক আছে। তো এরকম, তাহলে মিসোগ্যামিস্ট, ফিলোগ্যামিস্ট, মিসোগাইনিস্ট, ফিলোগাইনিস্ট, মিসঅ্যান্ড্রি, মিসঅ্যানথ্রোপিস্ট, ফিল্যান্থ্রোপিস্ট, এই যে কথাগুলো আমরা এখান থেকে পড়লাম, আমরা কিন্তু একটা সুন্দর আইডিয়া জেনারেট করলাম যে মিসো বা ফিলো দিয়ে আমাদের এক কথায় প্রকাশে অনেক শব্দ আছে বা অনেকগুলো ওয়ার্ড আছে, সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এই প্রশ্নের উত্তর যে হবে যে এ হেটার অফ ম্যানকাইন্ড, এটা এখন বুঝতে আর আমাদের কারোই অসুবিধা নেই, তাই না? তাহলে কারো যদি অসুবিধা না থাকে, আপনারা সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্ট করেন যে স্যার এটা বুঝতে পারছি বা এই ধরনের প্রশ্ন আসলে পারবো। আমরা আলটিমেটলি কিন্তু একটা প্রশ্ন সলভ করতেছি না, আই এম গোয়িং টু সলভ অ্যান্ড অ্যানালাইজ দ্য কোশ্চেন অ্যান্ড রিলেটেড টপিক। ওকে, তো সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যাই পরের প্রশ্নে। এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ লেখা আছে কি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে আসলে কি বোঝানো হয়, যে ইম্পর্ট্যান্ট, মেইন, ন্যাচারাল, অফিসিয়াল। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি আপনাদের বলেন তো একটু, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে আসলে কেন উত্তরটা এটা হবে। ফার্স্ট মানে কি একদম প্রথম ভাষা, প্রথম প্রথম ভাষা। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ল্যাঙ্গুয়েজকে যদি আমরা বলি যে মিডিয়াম, মিডিয়াম অফ কমিউনিকেশন, কমিউনিকেশন, তাই না? এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে মিডিয়াম অফ কমিউনিকেশন। ধরে নেন একজন বলতেছে আপনার সামনে, আপনি বুঝতেছেন না, আপনার কাছে এটা কোনো ভাষা না, মানে সেটা আপনার সাথে তো কমিউনিকেশন হচ্ছে না। এটা গরু ছাগল বা কুকুরের বা বিড়ালের ডাক, যেরকম আপনার কাছে আমার কাছে পাখির ডাক। ধরে না আমার সামনে কেউ চায়না ভাষায় বা কোরিয়ান ভাষায় অথবা এমন একটা ভাষা, তেলেগু ভাষা, যেটাই কথা বলতেছে আমি কিছুই বুঝতেছি না, এটা কিন্তু ইজ নট ল্যাঙ্গুয়েজ টু মি, বিকজ আই এম নট আন্ডারস্ট্যান্ডিং দ্যাট অ্যান্ড আই এম নেভার কানেক্টিং মাইসেলফ উইথ দ্য কমিউনিকেশন উইথ মাই পার্টি। মানে আমার প্রতিপক্ষের বা পার্টির সাথে কিন্তু আমি কি করতে পারতেছি না, আমাকে রিলেট বা কানেক্ট করতে পারতেছি না। সুতরাং ল্যাঙ্গুয়েজ হতে গেলে অবশ্যই কি মিডিয়াম অফ কমিউনিকেশন হতে হবে। অনেকেই কমেন্ট করে দিয়েছেন যে গ হবে ন্যাচারাল, ন্যাচারাল। হ্যাঁ, আমরা একটু দেখি যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে আসলে বোঝাই হচ্ছে যে মানুষ জন্মের পরেই যে একা একাই কিছু জিনিস আপনি তাকে যদি কথা বলা শেখান বা না শেখান, ও মানুষের ভিতরে থাকলে অটোমেটিকলি এটা শিখে যাবে। এটা যে মানে আমাদের যেরকম আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদেরই অনেক ভাই বোন বা অনেক আত্মীয় স্বজন আছে যারা অন্য দেশে চলে গেছে। চলে যাওয়ার পরে তাদের 2-3 জেনারেশনের পরের যারা, ওরা কিন্তু বাংলা ভালো বলতে পারে না, দেখবেন, কারণ ওরা জন্মের পরেই ওই জায়গায় বড় হচ্ছে, ওই আশেপাশে সারাউন্ডিংসে যে জিনিসগুলো আসে ওইটা তারা শিখতেছে। সুতরাং একদম ন্যাচারালি আমাদের জন্মের পরে অটোমেটিক আমাদের ভিতরে যে ভাষাটা চলে আসে, ওইটাই তো ফার্স্ট। এরপরে তো আপনাকে চেনানো হবে যে এটা আমার মাতৃভাষা, এটা আমার মেইন ভাষা, এটা আমার অফিসিয়াল ভাষা, এটা গুরুত্বপূর্ণ ভাষা। যেরকম আমাদেরকে প্রতিনিয়ত বোঝানো হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দেয়ার ইজ নো ওয়ে টু গেট এ বিউটিফুল জব উইদাউট ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু ডোমিনেট ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। এত ভাবে বোঝানো হচ্ছে যে এটা আছে ইম্পর্টেন্ট, এটা একটা মানে আন্তর্জাতিক ভাষা, কিন্তু এটা তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, এটা ন্যাচারালি আমাদের আসে না, তাহলে একদম ন্যাচারালি আমাদের যে ভাষাটা চলে আসে সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তারপরে আপনাকে কোনটা মেইন, কোনটা অফিসিয়াল, কোনটা ইম্পর্ট্যান্ট, কোনটা কম ইম্পর্ট্যান্ট, এগুলো শেখানো হয়। সুতরাং অফকোর্স ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হবে হচ্ছে ন্যাচারাল। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হবে ন্যাচারাল। আই থিঙ্ক
you better understand the topic inshallah and C is the correct answer of this question. So going to the next one. আচ্ছা, এই যে একটা বিষয়, the expression lingua franca means a lot of times, মানে অনেকবার। টাইমস মানে হচ্ছে বার, বুঝতে পারছেন? আপনি 5 বার, আপনারা আমি যদি বলি যে আমি 5 বার ঢাকা গিয়েছি। আচ্ছা, এটার কিন্তু ইংলিশটা এরকম যে I have gone to Dhaka for 5 times. 8 times মানে হচ্ছে বার বোঝায়, ঠিক আছে? যে আমি 5 বার, 2 বার, 3 বার এগুলো বলতে গেলে টাইমস বলতে হয়। তো দেখেন যে আমি যে কথাটা বলতেছিলাম যে a lot of times মানে অনেকবার, এই যে সকল প্রশ্ন নিয়ে I am discussing here with the questions on the screen is repeated again and again in the job examination in previous exam. তো প্রিভিয়াসলি আমাদের সব চাকরি পরীক্ষাতে এগুলো এসেছে। তো এটা একটু লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে আসলে কি বোঝানো হয়? লিঙ্গুয়া ফ্রাঙ্কা, তো লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে এরকম যে আপনি মনে করেন যে আমার সাথে কথা বলতেছেন, আপনার ভাষা আমার, ধরে নেন যে আমার বাসা খুলনায়, ঠিক আছে? আর আপনার বাড়ি ধরে নিলাম যে চট্টগ্রাম। এখন আপনি চট্টগ্রামের ভাষায় কথা বলতেছেন আর আমি খুলনার ভাষায় কথা বলতেছি। এখন আমার খুলনার ভাষাটা আপনি বুঝতেছেন না, আপনার চট্টগ্রামের ভাষাটাও আমি বুঝতেছি না। তখন কি হলো যে যেহেতু প্রমথ চৌধুরী আমাদের চলিত ভাষা বা প্রমিত উচ্চারণ নিয়ে কাজ করেছেন, প্রমিত ভাষা রীতির বা চলিত রীতির জনক বলা হয় প্রমথ চৌধুরীকে। যশোর সাহেব মানে প্রমথ চৌধুরী যশোরে বাড়ি, আমরা যশোরের ভাষায় কথা বললাম, তখন আপনিও বুঝলেন আমিও বুঝতে পারলাম। এই যে কমন ল্যাঙ্গুয়েজটা হয়ে গেল, আপনার ভাষা আমি বুঝি না, আমার ভাষা আপনি বোঝেন নাই, কিন্তু when we choose a language that is common to both of you and we both can understand the language and make communication with each other, then it is known as lingua franca. এটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তাহলে লিঙ্গুয়া ফ্রাঙ্কাকে আমরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজও না, সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজও না। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো আর লিঙ্গুয়া ফ্রাঙ্কা না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কোনটা? সেটা ইন্টারন্যাশনাল ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ভাষা, এরপরে হচ্ছে আরো ইন্টারন্যাশনাল আমরা যদি বলি যে আরবিটাও প্রায় পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় আসসালামু আলাইকুম, আপনি সব জায়গায় যে আসসালামু আলাইকুমই বলতেছেন, ঠিক আছে? এরকম আর কি বিষয়টা। অনেক ক্ষেত্রে আলহামদুসুরো ওইভাবেই পড়তেছেন। তাহলে কমন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কমন ল্যাঙ্গুয়েজ যেটা মিলে যাবে সেটাই হচ্ছে কি আমাদের কি বলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। আশা করি এটাও ক্লিয়ার। এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে আসি টু গেট অ্যালং উইথ, টু কোম্পানি, টু ইন্টারেস্ট, টু ওয়ার্ক। এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে? এটা একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, তাই তো? তাহলে টু গেট, আপনারা সবাই একটু উত্তর করবেন আর আমরা একটু দেখি যে টু গেট মানে হচ্ছে অ্যালং উইথ মানে সাথে, তাই তো? অ্যালং উইথ মানে সাথে, যেরকম আমরা এরকম পড়ছি যে আই অ্যালং উইথ মাই স্টুডেন্টস ড্যাশ গোয়িং টু পিকনিক। আচ্ছা, ধরেন এখানে আমি দিলাম যে আর নাকি এম, কি হবে? এটা যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলেন তো এখানে কি হবে? আই অ্যালং উইথ মাই স্টুডেন্টস আর হবে নাকি এম হবে গোয়িং টু পিকনিক? তো এই অ্যালং উইথ মানে হচ্ছে সাথে, এটা বোঝানোর জন্য আমি বলতেছি আই অ্যালং উইথ মানে হচ্ছে সাথে বা একত্রে, ঠিক আছে? সাথে বা একত্রে। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে এখানে কি হবে। আমরা এবার দেখি যে অ্যালং উইথ মানে যদি হয় সাথে, তাহলে কোনো কিছুর সাথে গেট মানে আমরা জানি যে আসলে কোনো কিছু গেট আন্ডারস্ট্যান্ড, গেট চান্স। এই যে গেট মানে পাওয়া, মানে কোনো কিছুর সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, মানে গেট করে নেওয়া। মানে গেট বলতে আসলে অনেকটা অ্যাডজাস্ট বোঝানো হয়। তার মানে কোনো কিছুর সাথে চলা, আর কোনো কিছুর সাথে চলা মানে হচ্ছে তাল মিলায়ে চলা।
আর তাল মিলায় চলা মানে হচ্ছে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া, তাই না? তাহলে অ্যাডজাস্ট করে নেওয়া, টু ওয়াকও হবে না, এখানে টু ইন্টারেস্ট হবে না। অ্যাকম্পানি মানে তো সঙ্গ দেওয়া, সঙ্গ দেওয়া, আর এটা হচ্ছে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া। তো কোনো কিছুর সাথে থাকা, সাথে থাকা মানে যে রকম সিচুয়েশন হোক আমি তার সাথে আছি, তার মানে কি আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর এই জন্য এটা হবে টু অ্যাডজাস্ট। এইখানে এখানে কিন্তু অবশ্যই অ্যাম হবে উত্তর, অ্যাম। কারণ আমরা জানি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, ইনক্লুডিং, এগুলো সবগুলোর ক্ষেত্রে সাবজেক্টটা থাকে কোথায়? প্রথমে। তাহলে আই অনুযায়ী এই ভার্বটা হবে আই অ্যালং উইথ মাই স্টুডেন্টস অ্যাম গোয়িং টু পিকনিক। ওকে, তাহলে এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আপনারা এটা সবাই বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকে উত্তর করে দিয়েছেন। আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? Very common questions are being appeared on the screen today because these all are very common and important for everyone, but we are learning with the slow and effective way. মানে আস্তে আস্তে আমরা কিন্তু খুবই কার্যকরী ভাবে এগুলো শিখতেছি। আমি একটা জায়গাতে আপনাদের অনেক কিছু বিষয় আলোচনা করে দিচ্ছি, যাতে এই জায়গা থেকে কোশ্চেনটা একটু উলটপালট করে দিলেও আপনি বুঝতে পারেন, ঠিক আছে? তাহলে হোয়াইট এলিফ্যান্ট, আপনারা কি হোয়াইট এলিফ্যান্ট কেউ দেখছেন আশেপাশে? আমি তো দেখছি শুধু মানে কি এই কালো হাতি, হ্যাঁ, অন্য নীল কালার, লাল কালার বা সাদা কালার হাতি দেখছেন আপনারা কেউ? তো বিষয়টা হচ্ছে এমন যে হোয়াইট এলিফ্যান্ট যখন বলা হচ্ছে, এটা তো আসলে পাওয়া যায় না বললেই চলে। তার মানে এমন একটা বিষয় যে যেটা বহন করা মানে মানে পাওয়া যায় না। এখন আপনি যদি আপনার কেউ যদি আপনাকে বলে যে আমাকে আকাশের চাঁদ এনে দাও, তাহলে আকাশের চাঁদ এনে দেওয়া কি সহজ, বা এনে দিতে পারবেন আপনি? তার মানে এই বিষয়টা আসলে অনেকটা এরকম যে খুবই যদি পাওয়া যায় সেটা খুবই রেয়ার, আর অথবা সেটা ট্রাভেলসাম একটা পজিশন, এমন একটা সম্পদ যা খুবই ঝামেলা জর্জরিত, ঠিক আছে? হোয়াইট এলিফ্যান্ট মানে হোয়াইট কালারের এলিফ্যান্ট বিষয়টা এমন না, বা এই যে হোর্ডার বা ব্ল্যাক মার্কেটার এরকম কিছুই না। যে এই জিনিসটা আছে এরকম যে যদি পাওয়া যায় সেটা হচ্ছে খুবই কস্টলি একটা বিষয়, কারণ এই যে সাধ্যের অসাধ্য সাধ, তাই না? মানে গরিবের ঘোড়া রোগ, বিষয়টা অনেকটা এরকম। অথবা এটা খুবই কি ট্রাভেলসাম বিষয়, খুবই সমস্যাজনিত একটা প্রসেশন। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন, তাই তো? তাহলে হ্যাঁ, সাদা হাতি থাইল্যান্ডে পাওয়া যায়, আমাদের কে আর সুজন ভাই লেখছে। এই জন্য সাদা হাতি পাওয়া যায় কোথায়? থাইল্যান্ডে। সেই জন্য এটাকে কি বলা হয়? শ্বেত হস্তির দেশ, তাই না? শ্বেত হস্তির দেশ বলা হয় হচ্ছে থাইল্যান্ড, তাই না? তো শ্বেত হস্তি পাওয়া যায়। তো এই যে তার মানে আমরা সেটাই বলছি যে সাদা হাতি যদি পাওয়া যায় তাহলে সেটা পাওয়া খুবই কস্টলি এবং খুবই ট্রাভেলসাম, মানে অ্যাভেলেবেল না, এমন একটা বিষয় যেটা অ্যাভেলেবেল না সেটাকে আমরা কি বলতে পারি? এই তা যাই হোক, আমরা মনে হয় এটা বুঝতে পারছি। আমরা পরের প্রশ্নে চলে যাই। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম সোয়ান সং। সোয়ান সং, সোয়ান, সোয়ান মানে কি বলেন তো? সোয়ান মানে কি বলতে পারেন? এই সোয়ান সং মানে হচ্ছে ফার্স্ট ওয়ার্ক, লাস্ট ওয়ার্ক, মিডিল ওয়ার্ক, আর্লি ওয়ার্ক। তো অটোমেটিক এখান থেকে দুইটা বাদ দিয়ে দেওয়া যায়, কারণ দুইটা আছে প্রায় একই ধরনের অর্থ। বাকিগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। বউপালা হাতিপালা সমান কথা, রিপা রিপা বাঁচলে লাখ টাকা না মূল্যেও। আচ্ছা, জাকারিয়া সুলতানা, হ্যাঁ। যাই হোক, আপনারা যারা অনেকেই কমেন্ট করতেছেন আর ক্লাসটা করতেছেন, সবাইকে বলবো যে ক্লাসটা শেয়ার করে দিয়ে, ঠিক আছে? সোয়ান, সোয়ান মানে কিন্তু পাতিহাঁস, ঠিক আছে? সোয়ান সং এটা একটা ফ্রেজ, ঠিক আছে? এটা একটা কি ফ্রেজ? এই ফ্রেজ বলতে আসলে বোঝানো হয়েছে শেষ কর্ম, শেষ কর্ম, শেষ কর্ম। সোয়ান সং মানে শেষ কর্ম। তাও আলটিমেটলি ফার্স্ট আর আর্লি এই দুটা বাদ দিয়ে দেওয়া যায়। আর এটার অর্থ মানে আপনি যদি অর্থ না জানেন তাও এই দুইটা বাদ দিয়ে এখানে ভাববেন, ঠিক আছে? আর সোয়ান সং, তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে মিডিল জানা থাকলে পারা যাবে ইনশাআল্লাহ। এটা লাস্ট ওয়ার্ক বা শেষ কর্ম। অনেকেই উত্তর করছেন, তিলিকা তুলি, সাইদ আহমেদ, কেয়ার সুজন, মনিরুজ্জামান মনির, মেঘ বালিকা, রিপা বিশ্বাস। আশা করি আপনারা লাস্ট পর্যন্ত সবাই থাকবেন, ঠিক আছে? না হলে কিন্তু ক্লাসটা, ফারিয়া সেতু, নবী হোসেন,
রফিকুল ইসলাম, হ্যাপি আক্তার, মাশাআল্লাহ অনেকেই কমেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। ক্লাসটা সবাই শেয়ার করে দেন আর ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন, শেষে মজা আছে। ভিডিওটি টানবেন না, লাস্ট পর্যন্ত দেখেন, শেষে মজা আছে। ঠিক আছে? হ্যাঁ, মজা আছে। ডগ ডেজ, ডগ ডেজ বলেন তো সবাই, একটু কমেন্ট করে দেন তো ডগ ডেজ মিনস কি। ডগ ডেজ মানে কি? কুকুরের দিন। ডগ ডেজ এটা কি? এ পিরিয়ড অফ বিং কেয়ার ফ্রি, এ পিরিয়ড অফ হ্যাভিং ইউথফুল ফাইন, এ পিরিয়ড অফ মিস ডরচুন, মিস ফরচুন হবে হয়তো। আচ্ছা, এবং হোয়াট ওয়েদার, তাও তো বানান ভুল। হোয়াট ওয়েদার, WHOT, হট, WEATHER, হোয়াট ওয়েদার। আর এখানে হবে ফরচুন, FORTUNE। এটা বানান মিস্টেক হতে পারে, কোনো অসুবিধা নাই। আমরা শেয়ার ডান, শেষে বিরিয়ানি দেবে। হ্যাঁ, শেষে বিরিয়ানি দেওয়া হবে। ঠিক আছে, আপনারা সবাই ওয়েট করেন, শেষে বিরিয়ানি দেওয়া হবে। ডগ ডেজ, তো ডগ ডেজ কথাটার অর্থ হচ্ছে গরমের দিন। ঠিক আছে, গরমের গরমের দিন। ডগ ডেজ মানে হচ্ছে গরমের দিন। আর গরমের দিন বলতে বোঝানো হচ্ছে কি, এখানে অবশ্যই এটা হট ওয়েদার বলতে বোঝানো হচ্ছে গরমের দিন বা গরম আবহাওয়া এটা। হ্যাঁ, যেরকম আমরা ডগ, ডগস, ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস মানে কি? মুষলধারে বৃষ্টি হওয়া, এরকম বিষয় আছে। তো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে এই যে দেখেন, ব্ল্যাক একটা বোল্ড নাকি হোয়াইট একটা বোল্ড, তারপরে ব্ল্যাক কালি দিয়ে কি কি করা, আবার ব্ল্যাকের ভিতরে হোয়াইট দেওয়া, তাই না? আচ্ছা, কি এটার অর্থ কি? ভার্বালি মানে মুখে কোনো কিছু বলা, ইন রাইটিং মানে লিখিত ভাবে বা লিখে কোনো কিছু বলা, ফলসলি মানে মিথ্যা, আর ইন কালার মানে রঙের ভিতরে কোন রংকে বোঝানো হচ্ছে। হোয়াট ইজ বিং মেনশন হিয়ার ইন দিস টার্ম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট? প্লিজ আনসার দ্য কোশ্চেন। কুত্তা গরম। ইন হোয়াট ওয়েদার? আসমা তাবাসসুম, মিষ্টি আপু, জান্নাতের প্রত্যাশী। আপনারা কি অবস্থা, কেমন আছেন সবাই? সবাই একটু বলেন তো যে কেমন কি আপনাদের পড়াশোনা চলতেছে। অপশনে বানান ভুল, আমরা ঠিক করে দিয়েছি স্যার। হ্যাঁ, এই তো আপনারা আছেন জন্যই তো হচ্ছে। বানান কম বেশি দু একটা ভুল ত্রুটি থাকে, এখানে টাইপ করা হয় তো, টাইপিং মিস্টেক, এটা পরীক্ষার হলেও এবার তো দেখছেন যে BCS এ কি পরিমাণ ভুল ছিল। ঠিক আছে, তো আপনারা সবাই কেমন কি আছেন, পড়াশোনা কেমন চলতেছে সবাই একটু জানাবেন। আর ক্লাসটা কেমন লাগতেছে এটা বলবেন। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা বলতে আসলে এটাকে বলা হয়েছে লিখিত ভাবে। ঠিক আছে, লিখিত ভাবে। তো আসলে এই বিষয়টা আপনি সহজেই মনে রাখতে পারেন এইভাবে যে আমাদের এরকম কিন্তু সাদা খাতা আছে, এটা মনে করেন যে আমাদের খাতা, এই যে পেজ, তাই না? এখানে কিন্তু আমরা কি করি? লেখালেখি, লেখালেখি করি, তাই না? তাহলে আমরা যে লেখালেখি করি খাতার উপরে কি কালি দিয়ে লিখি? কালো কালি দিয়ে কিন্তু লিখি। তাহলে সাদা খাতার উপরে কালো কালি দিয়ে লেখা, তার মানে এটা লেখালেখি। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা খাতা আর ব্ল্যাক পেন, এই মিলায়ে হচ্ছে কি ইন রাইটিং মানে লিখতে হয়, মানে বিষয়টা এভাবে মনে রাখতে পারেন, এই হচ্ছে বিষয়। তো আর একটা কিন্তু আছে ব্ল্যাক অ্যান্ড ব্লু, একটা এরকম আছে যে ব্ল্যাক, আপনারা এটা একটু বলেন তো, ব্ল্যাক অ্যান্ড ব্লু এটার অর্থ কি বলেন তো? ব্ল্যাক অ্যান্ড ব্লু। আবার একটা আছে এরকম যে ব্লু ব্লাড, ব্লু ব্লাড, তাই না? এগুলোর অর্থ জানেন তো? এই যে ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে মানে বেদম প্রহর, বেদম প্রহার করা মানে মারা, মানে নির্বিচারে নিষ্ঠুর ভাবে মারা কাউকে। ঠিক আছে, মায়ের নীল করে দেওয়া। ঠিক আছে, আর ব্লু ব্লাড মানে হচ্ছে অভিজাত, অভিজাত, তাই না? এরকম। তো আশা করি ক্লাসটা অনেক ভালো লাগছে। রিভিশন হলো না, আরো আছে, হচ্ছে, হবে। তো ওয়েট করেন, আরো ক্লাস এখনো বাকি আছে। এটা বি হবে, এই প্রশ্নের উত্তর। রিভিশন হচ্ছে আর কি। তো ইনশাআল্লাহ এইবার আমরা চলে আসছি গ্রামারের একটা কোশ্চেনে। ওইগুলো গ্রামার বা ওইগুলো দোজ আর দ্য মেমোরাইজিং পার্ট। ওকে, তাহলে দ্য থিফ র্যান অ্যাওয়ে আফটার হি ড্যাশ দ্য পুলিশ। এ মনে হয় সবাই এখন একদম ঝড়ের গতিতে উত্তর করে দিতে পারবেন। তাহলে ঝড়ের গতিতে উত্তর করে দেন তো।
তো ব্লু ব্লাড, অ্যারিস্টোক্রেটিক বাথ, আভিজাত্য, এক্স্যাক্টলি, হ্যাঁ, ব্লু বার্ড, আচ্ছা, উত্তম মধ্যম দিয়া, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো দেখা যাক যে এই প্রশ্নটার উত্তর কে করতে পারেন। আমরা মনে হয় এটাও সবাই বুঝতে পারতেছি, এখানে একটা আফটার আছে, আর আমরা জানি যে আফটার বিফোরের ক্ষেত্রে কি কাহিনী ঘটে। আফটার বিফোরের ক্ষেত্রে পাস্ট টেন্স থাকলে আফটারের হচ্ছে পরে পাস্ট পারফেক্ট আর আগে পাস্ট ইনডিফিনিট হয়, আবার বিফোরের হচ্ছে আগে পাস্ট পারফেক্ট আর পরে পাস্ট ইনডিফিনিট হয়। তা যেহেতু এখানে আফটার আছে, তো পাস্ট ইনডিফিনিট এখানে দেওয়াই আছে, এটা V2 মানে পাস্ট ইনডিফিনিট বোঝা যাচ্ছে একদম ক্লিয়ারলি, তাহলে অবশ্যই এই পাশে পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস V3 কোথায় আছে? হ্যাড প্লাস V3 আছে ডি তে। ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো? কি বোঝা যাচ্ছে ক্লাসটা? আচ্ছা, অনেকেই আলহামদুলিল্লাহ আজকে অ্যাক্টিভলি আছেন, কমেন্ট করতেছেন। কে শীষ বাজাচ্ছে? আমি বাজাচ্ছি ক্লাসে, স্যারই শীষ বাজাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এরপরের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আপনারা মনে হয় এবার উত্তর করতে পারবেন। একই সিস্টেমে এই যে এখানে আমরা জানি রিনা প্রসিডেড অ্যাজ দো শি ড্যাশ এভরিথিং, তাহলে এই যে অ্যাজ দো এবং অ্যাজ ইফ একই কথা। অ্যাজ দো বা অ্যাজ ইফ এর ক্ষেত্রে এটা আমরা জানি এটা অর্থ যেন, তাই না? যেন। তো এইটা কি হবে? এই প্রশ্নটার উত্তর করে দেন যে রিনা প্রসিডেড অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং, কি হবে? হি নোজ, হি হ্যাড নোন, হি নিউ, হি নোন। হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? ওকে, সবাই একটু উত্তর করে দেন। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার স্যার, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো হ্যাড নোন লিখছে অনেকে, এয়ারটেলের টোন। আচ্ছা, তো আমরা একটু দেখি যে অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে রুলটা কেমন। যে অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রে আগে যদি কখনো প্রেজেন্ট টেন্স থাকে, আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্টের যেটাতেই থাকুক না কেন, হোয়াট এভার, এটা বিষয় না, পরে কিন্তু হবে পাস্ট ইনডেফিনিট, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এটা কাহিনী। আর অ্যাজ দো বা অ্যাজ ইফ এর ক্ষেত্রে আগে যদি হয় পাস্ট ইনডেফিনিট থাকে, তাহলে অবশ্যই এখানে হবে পাস্ট পারফেক্ট, PERFECT, পাস্ট পারফেক্ট। তাহলে দেখেন এইখানে যে V2 আছে না, এখানে V2 আছে, মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে আছে, মানে পাস্ট ইনডিফিনিটে আছে। তা পাস্ট ইনডিফিনিটে যদি থাকে তাহলে ওই পাশ কি পাস্ট পারফেক্ট হবে। তা পাস্ট পারফেক্ট হলে অবশ্যই এখানে হ্যাড নোন হবে এই প্রশ্নের উত্তর। অনেকে ওই যে মনে রাখছে যে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তারা নিউই উত্তর করছে, কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু নো দা রুল অ্যান্ড ফর্মুলা, হোয়াট ইজ গোয়িং অন হিয়ার ইন দিস সেন্টেন্স, ইজ ইট প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, মানে পাস্টে আছে না প্রেজেন্টে আছে, এটাকে জাস্টিফাই করে তারপরে আপনাকে উত্তর করতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে হ্যাড নোন। আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, সিলেক্ট দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট ইউ এভার বিন টু লন্ডন। এটা দিয়ে আমরা এখানে একটা কোশ্চেন তৈরি করেছি। তো এই কোশ্চেনটা যদি করা হয় তাহলে এইখানে এটা দিয়ে, মানে এখানে বি আছে ব্র্যাকেটের ভিতরে, এটা সঠিকভাবে ব্যবহার করে আপনি কিভাবে কোশ্চেন তৈরি করতে পারেন এই ওয়ার্ডগুলো দিয়ে। ইউ এভার বিন টু লন্ডন, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, হ্যাভ ইউ হ্যাড বিন টু লন্ডন, হ্যাভ ইউ বিন টু লন্ডন। কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আপনারা একটু বলে দেন, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন, ঠিক আছে? তো হ্যাড নোন লিখছেন মিষ্টি বউ, ও মাই গড। তারপরে আরো আছে রাদিয়া শাবনাম, আরিফ খান, তারপর রফিকুল ইসলাম ভাই, জান্নাতুল ফেরদাউস। আপনারা কত নাম্বার উত্তর করতেছেন একটু বলে দিয়েন, ঠিক আছে? which number are you being answered? have you ever been to হুমায়রা হীরা, মুন্নি সরকার, সারোয়ার মোর্শেদ শাওন ভাই। আচ্ছা, সাইফুল ইসলাম লিখছেন খ। have you ever, নীল আকাশ, অঙ্কিতা কি, অনিকা নুসরাত দিতি, জান্নাতুল ফেরদাউস জান্নাত। হ্যাঁ, অনেকেই উত্তর করেছেন আলহামদুলিল্লাহ। আমরা এখন একটু দেখি
তো এটা তো আসলে প্রশ্নই হয় না, এটা প্রশ্নে নাই। আবার এইখানে দেখেন, এখানে একটা এভার ছিল, এই এভারটা এই প্রশ্নের ভিতরেই নাই, এটা হয় না। এবার হতে পারে হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন অথবা হ্যাভ ইউ হ্যাড বিন টু লন্ডন। তা যেহেতু হ্যাভ ইউ, এটা যেহেতু এভার বা নেভার এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি। সুতরাং এখানে হ্যাভ আছে, আবার হ্যাড দেওয়ার দরকার নাই, ভি থ্রি তো আছেই, সুতরাং এটাও হবে না, বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আপনাদের কাছে এটা এখন কি ক্লিয়ার। তোমরা কি কখনো, কয়টা থেকে ক্লাস শুরু হয়? ক্লাস শুরু হয় সন্ধ্যার পরে বিভিন্ন টাইমে, অ্যারাউন্ড 6:30 থেকে 7টা এরকম টাইমে। এটা আপনারা উত্তর করেন যে মেনি ইয়ার্স হ্যাভ পাসড। অলরেডি আমরা কিন্তু 15টা প্রশ্ন সমাধান করে ফেলেছি আলহামদুলিল্লাহ, এবং আশা করি এই যে ইংরেজির বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু আপনাদের একটা, যারা পুরনো স্টুডেন্ট তাদের রিপিট হচ্ছে, আর যারা নতুন দেখতেছেন তাদের মানে যে টাইমটা আপনি ফেসবুকে অন্যভাবে কাটাতেন, একটা রিল বা বন্ধুর সাথে কথা বলে, বা ধরে নেন যে ইসরায়েল ইরানের যুদ্ধ হচ্ছে এটা দেখে আপনি কাটিয়ে দিতেন, সেই টাইমটা ইউ আর ইউটিলাইজিং হিয়ার ইন লার্নিং টু মেক এ বেটার ক্যারিয়ার ইন ইউর লাইফ। তো আপনার জীবনে ভালো একটা ক্যারিয়ার গঠনের জন্য ইউ আর ইউটিলাইজিং, মানে আপনি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতেছেন। অফকোর্স আমি বলবো যে যেহেতু সময় সংক্ষেপ, জীবনে ভালো কিছু করতে গেলে প্রত্যেকটা সময়ের মূল্যায়ন করতে হবে, তাই আপনার সময়টা যথাযথভাবে ভালো জায়গাতে ভালো কাজেই কি হচ্ছে, ব্যয় হচ্ছে। তাই আমরা 15টা প্রশ্ন অলরেডি করে ফেলছি, এই প্রশ্নটার সঠিক উত্তর দিয়ে ফেলেন। যারা নতুন আছেন তারাও কিন্তু এই যে বিভিন্ন নিয়ম শিখতেছেন, ঠিক আছে? তো এভাবে আপনারা যারা আছেন আমাদের সাথে ইংরেজি শিখতে চান, ইংরেজি সহ অন্যান্য কোনো বিষয়ে আমাদের কিন্তু এনটিআরসি নিয়োগ চলতেছে, এবং ইংরেজিও স্পেশাল কোর্স আছে শুধু ইংলিশের। তো এই কোর্সগুলো আপনারা যারা এনরোল করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, জাস্ট ভর্তি হতে চাই লিখে কমেন্ট করবেন, ঠিক আছে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই কমেন্ট করে জানালেই কি করা হবে, আপনাদের সাথে আমাদের প্রতিনিধিরা যোগাযোগ করবে, কোনো অসুবিধা নাই। আমরা এখন এই প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা লেখা আছে, এখানে একটা সিন্স আছে, সিন্স। তা আমরা জানি মনে হয় এই কথাটা যে সিন্স এর ক্ষেত্রে এটাও কিন্তু এই অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর রুলের মতো। এইটার ক্ষেত্রে কি হয়, আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে বা প্রেজেন্ট টেন্স থাকে, আমি ইনডেফিনিট না লিখি, ইনডেফিনিট না দিয়ে আমি প্রেজেন্ট লিখলাম, কারণ যে প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে। এখানে যদি প্রেজেন্ট থাকে তাহলে এই পাশে হবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে? আর যদি এই পাশে পাস্ট ইনডেফিনিট থাকে, এই পাশে যদি পাস্ট ইনডেফিনিট থাকে মানে আগে প্রথমে, তাহলে এর পরে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, একই রুল, ঠিক আছে? একই রুল। এই রুলটা তো ইসের ক্ষেত্রেও প্রযোজ্য, এই আফটার বিফোর এর ক্ষেত্রেও, আফটার বিফোর এটার ক্ষেত্রেও, এই যে আফটার বিফোর এর ক্ষেত্রেও কিন্তু এই পাস্ট পারফেক্ট পাস্ট ইনডেফিনিটের রুলটা প্রযোজ্য। তার মানে এই কটা যদি আপনার জানা থাকে, দেখেন আমরা কিন্তু এই তিন টাইপের প্রশ্নই করছি। এই যে এখন সিন্স করতেছি, আগে অ্যাজ ইফ অ্যাজ দোর একটা করছি, আবার আফটার বিফোর এর থেকে একটা করছি। তার মানে আমরা যদিও এখানে দেখেছিলাম যে 3টা রুল, কিন্তু আলটিমেটলি এদের মূল বক্তব্য কিন্তু একই, ঠিক আছে? তো এখানে এটা কোন টেন্স আছে, অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট। কারণ এই যে কি লেখা এখানে লেখা আছে হ্যাভ প্লাস ভি থ্রি, এই যে হ্যাভ প্লাস ভি থ্রি। তা হ্যাভ প্লাস ভি থ্রি হলে কোন টেন্স হয়, হ্যাভ প্লাস ভি থ্রি হলে প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্টে যদি থাকে এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে এটা হচ্ছে না, এটা হবে না, পাস্ট ইনডিফিনিট এটা হয় না। আমরা জানি মিটের ভি টু হচ্ছে এইটা, মেট ভি টু। সুতরাং এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর, এ হবে এই প্রশ্নের আই মেট ইউ লাস্ট। তাহলে বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাই। এইটা একটু দেখেন যে বাই 2000, এটা আসলে আগের প্রশ্ন, তো অনেক আগের আসা প্রশ্ন। তো ধরে নেন এটাই আছে যে বাই ড্যাশ আই ড্যাশ ফর দিস ফার্ম 15 years। আচ্ছা,
এই প্রশ্নটার সঠিক উত্তর কি হতে পারে? এটাও রাইট ফর্ম অফ ভার্বস, বা আপনি বলতে পারেন সিকোয়েন্স অফ টেন্স, whatever you say। আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্ব, সিকোয়েন্স অফ টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দিস অল আর ইন্টারকানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার। এখানে আসলে কোনো নতুন কনসেপ্ট তেমন বেশি আসে না, সবই একই ধরনের আলোচনা, একই জায়গায়। সেন্টেন্স কারেকশন যদি আপনি শিখতে চান, তো সবকিছু মিলায়ে আলটিমেটলি কিছুই নতুন না, এভরিথিং ইজ পূরণ। তো সেই জায়গা থেকে আপনি একটু উত্তর করবেন, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ এই দেশকে তুমি রক্ষা করো, এদেশের উপর না পড়ে রাষ্ট্রপতি। আচ্ছা, যাই হোক, তো আপনারা এই প্রশ্নটার উত্তর করে দেন, দেখি সবাই পারেন কিনা। ইনডেফিনিট পাস্ট অ্যাজ দো, হ্যাঁ লিখে দিয়েছেন শাহাদাত, রাকিব, নোসাইবা, সাফা লিখেছেন আই মেট ইউ লাস্ট, মনিরুজ্জামান মনির লিখছে এ হবে। আচ্ছা, তো আপনারা সবাই মনোযোগ দিন, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। ইনশাআল্লাহ ক্লাস থেকে কিছু শেখার জন্য আপনি যেহেতু আসছেন, এখানে কমেন্ট বক্সে বেশি গুরুত্ব না দিয়ে, হ্যাঁ অফকোর্স কমেন্ট বক্সে গুরুত্ব দিবেন, বাট ডিপেন্ডিং অন দিস আলোচনা, এই আলোচনার উপর ভিত্তি করে কমেন্ট বক্সে গুরুত্ব দেবেন। কমেন্ট করবেন এই প্রশ্নটা সঠিক আছে কিনা, আপনার কোনো কনফিউশন আছে কিনা, আপনি বুঝতে পারছেন কিনা, বুঝতে পারলে ইয়েস লিখবেন, বুঝতে না পারলে একটু নো লিখবেন, বা আবার বোঝাতে হলে একটু লিখবেন স্যার ক্লিয়ার হয়নি আবার, বা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখবেন। এইখানে গুরুত্ব দেন, ওই কোথায় কার সাথে কার কমেন্টের উত্তর কে দিচ্ছেন কে দিচ্ছেন না, কে কেমন করতেছে, এটা আপনি এমনি মেসেঞ্জারে আলোচনা করবেন, নট ইন দা কমেন্ট বক্স। ওকে, সো অনেকেই উত্তর করে দিয়েছেন, আমরা একটু এখন দেখি যে এই প্রশ্নের উত্তর কি হবে। বাই প্লাস টাইম, এটা আমি একটু আপনাদেরকে এই রুলটা বলে দিই যে বাই প্লাস টাইম এইটা হচ্ছে, এটা আমরা জানি যে টেন্স মার্কার, এটা হচ্ছে টেন্স মার্কার। মানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো দেখলে বোঝা যায় যে ওই ওয়ার্ডটা ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এই যে বাই প্লাস টাইম যদি আপনারা কখনো দেখেন, বুঝবেন যে এটা ফিউচার, এটা হচ্ছে ফিউচার পারফেক্টে আছে। এটা কোথায় আছে? ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট যখন থাকবে, আমরা জানি ফিউচার পারফেক্টের হচ্ছে সাবজেক্টের পরে উইল বা শ্যাল হ্যাভ প্লাস V3, উইল বা শ্যাল হ্যাভ প্লাস V3। তার মানে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস V3। তাহলে উইল বা শ্যাল হ্যাভ প্লাস V3 এখানে নাই, এখানে নাই, শুধু হ্যাভ আছে, হবে না, এই যে উইল হ্যাভ প্লাস V3। তার মানে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারছেন? অনেকেই কিন্তু এটা ভুল উত্তর করেছেন, অনেকেই। তো আপনারা যারা ভুল উত্তর করতেছেন তাদের জন্য এক বলতি সমবেদনা, কোনো সমস্যা নেই, আপনি তো নতুন শিখতেছেন, অসুবিধা নাই। ইউ লার্নড এ নিউ থিং ফ্রম টুডেস ক্লাস। আর সঠিক উত্তর দিলে আপনার রিপিটেশন হচ্ছে। আপনারা যারা আছেন ক্লাসগুলো দেখতেছেন, এর ভিতরে নতুন কেউ আছেন যারা আমাদের ক্লাসটা আজকে প্রথম দেখতেছেন, এরকম যারা নতুন আছেন তারা একটু নিউ লিখে কমেন্ট করতে পারেন, দেখি কি পরিমাণ ছেলে মেয়ে আপনারা আছেন আমাদের ভাই বোন যে নতুন ক্লাস করতেছেন। আবার একটু কমেন্টও করে দিয়েন যে ক্লাসটা কেমন লাগলো বা কেমন লাগতেছে। এইখানে আমরা আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নে আসি যে দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্টস এক্সপেরিয়েন্সেস ডট 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 আছে, মানে শূন্যস্থান এক্সপেরিয়েন্সেস উইথ ইএসপি। তাহলে এইখানে কি হবে এই প্রশ্নটা সঠিক উত্তর? এটাও কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস থেকেই এই প্রশ্নটা নেওয়া হয়েছে। বৃষ্টি চক্রবর্তী লিখছেন এক্সিলেন্ট ক্লাস। হ্যাঁ, বৃষ্টি চক্রবর্তী আপু সহ অন্যান্য যারা আছেন তারা আপনারা ক্লাসটা কেমন এনজয় করতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটা যারা এখনো শেয়ার করেন নাই তারা সবাই শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারলেই একটা ক্লাস থেকে আপনার আইডিয়াটা জেনারেট হবে, আপনি কিছু পাবেন, কিছু শিখতে পারবেন, আপনার মানে বুদ্ধি বা আপনার এই নলেজটা তীক্ষ্ণ হবে, আদারওয়াইজ এটা সম্ভব না। তো দ্য টিচার সাজেস্টেড দ্যাট, এটা কি হবে এটা একটু সবাই বলার চেষ্টা করেন। এখানে আমাদের কে আর সুজন ভাই, আরিফা পুরাতন, জান্নাতের প্রত্যাশী নিউ লিখছে, মিতু চক্রবর্তী লিখছে নিউ, অন্দ্রিলা না কি আসলে এক্স্যাক্টলি উনি লিখছেন নিউ। হ্যাঁ, আপনারা যারা নিউ আছেন, ইউ অল আর ওয়ার্ম হার্টেডলি ওয়েলকাম এন্ড কর্ডিয়াল থ্যাঙ্কস টু অল অফ ইউ। আর যারা পুরনো আছেন তারা, আমি সবসময় বলে থাকি ওল্ড ইজ গোল্ড, আমাদের সবসময়ের শুভাকাঙ্ক্ষী মানুষ যারা, তারা পূরণ হয়ে যাওয়ার পরেও আমাদের সাথে আছে, আমরাও পূরণ হয়ে গেছি। তো দ্য বার্ড উইথ সেম ফিদার্স, মানে চোরে চোরে মাসতুতো ভাই, পুরন লোকজন আমরা। নতুন যারা আছেন তাদের জন্য আমরা
এ পৃথিবী বাসযোগ্য করে যাব ইনশাআল্লাহ। তো আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু সমাধান করে ফেলেছি, এখনো বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস। শান ইসলাম লি লিখেছেন নিউ অ্যাডমিটেড, আলহামদুলিল্লাহ, সুন্দর ক্লাস। আমরা দেখি এইখানে আছে সাজেস্টেড দ্যাট। তো এই যে সাজেস্টেড এর পরে যদি দ্যাট থাকে, ঠিক আছে, এটার একটা টার্ম আছে, এই ধরনের কিছু ভার্ব, যেরকম এই যে অ্যাডভাইস, কমেন্ট, কমেন্ট বা রিকমেন্ড, আমরা এটা রিকমেন্ড লিখি, রিকমেন্ড, বা মনে করেন যে রিকোয়েস্টেড, রিকোয়েস্ট, আর্জ, URGE, আর্জ বা আর্জড, ইনসিস্ট, বা ওই যে সাজেস্ট আছে, সাজেস্ট, হ্যাঁ। আবার কিছু আছে আপনার অ্যাডজেক্টিভ, যেরকম ভাইটাল বা ইম্পর্ট্যান্ট বা এসেনশিয়াল বা এসেনশিয়াল। এইগুলোর পরে যদি কখনো এই যে যেগুলো আমি লিখছি এরপরে যদি দ্যাট থাকে, এরপরে যদি সরাসরি কখনো দ্যাট থাকে, এটাকে বলা হয় হচ্ছে সাবজাংটিভ ভার্ব। তো সাবজাংটিভ ভার্বের রুলটা কি? সাবজাংটিভ ভার্বের রুল হচ্ছে সর্বদা শূন্য স্থানে V0 বসে। শূন্য স্থানে সর্বদা কি বসে? V0 বসে, মানে ভার্বের বেস ফর্ম বসে। সর্বদা ভার্বের বেস ফর্ম বসবে, আর কিছুই বসবে না, ঠিক আছে? আর কিছুই বসবে না। সুতরাং এই প্রশ্নে যেহেতু সাজেস্টেড আছে, এগুলো যে টেন্সেই থাকুক, অ্যাডভাইস না থেকে অ্যাডভাইসড থাকতে পারে, রিকোয়েস্ট না থেকে রিকোয়েস্টেড থাকতে পারে, আর্জ না থেকে আর্জড থাকতে পারে, হোয়াট এভার দ্যাট ইজ, এটা কোনো বিষয় না। এই যে ভার্ব গুলো আমি লিখছি, এই যে অ্যাডজেক্টিভ গুলো আমি লিখছি, এরপরে যদি সরাসরি দ্যাট থাকে, অবশ্যই আমরা V0 বসিয়ে দেবো। তাহলে V0 কোথায় আছে? V0 এখানে নাই, রাইটের V0 নাই, এটা রোড V0 নাই, V0 মানে বেস ফর্ম, এটা ইনফিনিটিভ আছে, V0 নাই। সুতরাং এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার কিন্তু অনেকেই সঠিক উত্তর মানে করতে পারেন নাই, পরে এসে করছেন। তো আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, পরে এসেই আপনি করেন, কিন্তু আশা করি আপনারা শিখতে পারছেন। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন, কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা প্রশ্ন, আপনারা এই প্রশ্নটার উত্তর করে দেন তো, যে কি হতে পারে? ইফ আই ড্যাশ ইউ, আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দিস অফার। তো আমি যদি আপনার জায়গায় হতাম, বা আমি যদি তুমি হতাম, বা আপনি হতাম, তাহলে কি করতাম? এই অফারটা গ্রহণ করতাম, তাই তো? তাহলে কন্ডিশনাল সেন্টেন্স, উইচ কন্ডিশনাল সেন্টেন্স ইজ দ্য সেন্টেন্স ইজ, সেটা মেনশন করে আপনি সুন্দর করে একটু বলে দেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মনে হয় এটা বুঝতে পারতেছি। আমরা জানি যে 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স আছে: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, আর হচ্ছে কি থার্ড কন্ডিশনাল। তো আমরা জিরো কন্ডিশনালে তো সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট হয়, এটা আমরা জানি যে দুই পাশেই প্রেজেন্ট ইনডেফিনিট হয়। আর এখানে প্রেজেন্ট ইনডেফিনিট, আর ওই পাশে উইল বা শ্যাল থাকে, উইল বা শ্যাল বা ক্যান বা ক্যান। আর এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট ইফযুক্ত, আর এ পাশে থাকে কি উড বা কুড প্লাস V0। আর থার্ড কন্ডিশনালে কি থাকে? থার্ড কন্ডিশনাল আছে পাস্ট পারফেক্ট, আর এ পাশে থাকে হচ্ছে উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3। তাহলে এখানে কি আছে দেখেন, এই যে উড হ্যাভ আছে, V3 আছে, তার মানে এটা অবশ্যই থার্ড কন্ডিশনালে আছে। আর থার্ড কন্ডিশনালে হলে ওই প্রথম পাশ হবে ইফযুক্ত যে অংশটা, এই অংশটা হবে পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট যদি এটা হয়, তাহলে আপনারা যারা উত্তর করে দিয়েছেন সুন্দর করে মিষ্টি করে, রেবেকা সুলতানা, খাদিজা আক্তার নাদিরা, আমিন, আসমা আক্তার মিষ্টি, তাহিরা খাতুন, জান্নাতের প্রত্যাশী, শামিমা আক্তার, অনেকে যারা উত্তর করেছেন আলহামদুলিল্লাহ, একদম কনফিডেন্সের সাথে সবাই ভুল উত্তর করেছেন, ঠিক আছে? এখন আপনি বলেন তো, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3, তার মানে এটা কিসে ছিল? এটা ছিল আমাদের থার্ড কন্ডিশনালে, থার্ড
কন্ডিশনাল, তাই না? জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে জিরোতে দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট উইল বা শ্যাল, পাস্ট ইনডিফিনিট উড বা কুড। এটা কি উড বা কুড আছে শুধু? পাস্ট পারফেক্ট আর উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3। তাই এখানে যেহেতু উড হ্যাভ কুড হ্যাভ V3, তার মানে থার্ড কন্ডিশনাল, এখানে হবে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3। তার মানে এই প্রশ্নটার এবার কিন্তু উত্তর হয়ে যাবে সি। চিল্লা এখন ঠিক কিনা? সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভুল হয়ে গেল চোখ বন্ধ করে। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাই পরের প্রশ্নে। তো দেখেন 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর যে প্রশ্নটা আছে, চেঞ্জ দ্য ভয়েস, নোবডি ট্রাস্টস এ লায়ার। নোবডি ট্রাস্টস এ লায়ার। তো আমরা লায়ার বলি কেন, ট্রেইটর। এখানে কি আছে? ট্রেইটর আছে, মানে বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক। তাহলে ট্রেইটর মানে বিশ্বাসঘাতক। আচ্ছা, আপনাদের জন্য আমাদের কিছু অফার আছে, আমরা একটু পরেই সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো। আপনারা যারা আমাদের কোর্সগুলোতে আছেন, যারা নাই, যারা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতেছেন, এই সকল বিষয়ে আমাদের কিছু সাজেশন বা আমরা যে পেইড ব্যাচগুলো কিভাবে পরিচালনা করে থাকি, এই সমস্ত বিষয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। যারা ভর্তি হতে চান, NTRC এর আমাদের কোর্স চলতেছে, NTRCA, ঠিক আছে? এবং এছাড়াও আমাদের একদম অল জব ইংলিশ ফাউন্ডেশন, অল জব সকল চাকরির জন্য ইংলিশের একটা কোর্স কিন্তু চলমান, মাত্র 650 টাকায়, ঠিক আছে? আমাদের একটা কোর্স চলতেছে যেখানে আপনি 75+ ক্লাস পাবেন, 75+, ঠিক আছে? ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার, ইংলিশে স্পোকেনের উপরেও আপনার ক্লাস থাকতেছে, মেমোরাইজিং পার্টের উপরে ক্লাস থাকবে। তো এই কোর্সগুলোতে আপনারা যারা ভর্তি হতে চান, একটু ভর্তি হতে চাই লিখে কমেন্ট করবেন, আর আপনাদের জন্য আরো ইনফরমেশন আমরা দেব ক্লাস শেষে। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ক্লাস শেষ পর্যন্ত থাকেন, ইনশাআল্লাহ ইনফরমেশন পাবেন। সি, এখানে অনেকে উত্তর করে দিয়েছেন সি। আমরা একটু দেখি যে এটা ভয়েস চেঞ্জ যদি করতে হয়, তাহলে আমরা এটাকে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি। যে নোবডি, নো BODY, নোবডি, TRUSTS, ট্রাস্টস এ ট্রেইটর, TRAITOR, ট্রেইটর। আচ্ছা, আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তাহলে আগে ওইটাকে আমরা সামনে আনবো, তাই তো? আচ্ছা, আর এটাকে আমরা লাস্টে নিয়ে যাব। আচ্ছা, তাহলে এ ট্রেইটরটা প্রথমে আসবে, তাহলে এ ট্রেইটর। এবার আমরা কি করব, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অ্যামিজারের যে কোনো একটা, তাহলে এরপরে অবশ্যই ইজ বসবে, ইজ। আর যেহেতু নোবডি আছে, নোবডি থাকলে আমরা একটা নট দিয়ে দিতে পারি, এখানে একটা কি নট দিয়ে দিলাম। তাহলে এখানে তো আছে, তাই না? নোবডিটাকে লাস্টে দিয়ে দিছে, তাহলে আর লাগতেছে না ইজ। আর এটার V3 আমরা TRUSTED, ট্রাস্টেড। আর আমরা এটাকে বাই যুক্ত করে অবজেক্টে নিয়ে যাবো, বাই নোবডি উঠে গেলে তখন আমরা এখানে দিতে পারতাম। তাহলে এই প্রশ্নে দেখেন উত্তরটা আপনারা মনে হয় অনেকেই পারছেন, এ ট্রেইটর ইজ ট্রাস্টেড। এটা আসলে হয় না, তাহলে ওই নোটা কোথায় গেল? চলেই গেল, হয় না। এ ট্রেইটর শুড নট বি, শুড কোথা থেকে আসলো? শুড তো নাই এখানে, এটাও হবে না। এভরিবডি হেটস এ ট্রেইটর, হেটস আসলো কোন জায়গা থেকে? এভরিবডি কোন জায়গা থেকে? আন্দাজে দেবো না, এগুলো দেওয়া যাবে না। তাহলে এই যে ট্রেইটর ইজ ট্রাস্টেড বাই নোবডি, অথবা এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড, এটা দিলেও হতো। মানে এখানে যদি কেউ এরকম লিখতো যে এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড, আর কিছু দেওয়া লাগে না, ঠিক আছে? ইজ নট ট্রাস্টেড এটা দিলে, আর ইনডেফিনিট প্রোনাউন এরকম থাকলে এগুলো লাস্টে না দিলেও চলে, এটা এইটুক লিখলেও কিন্তু হবে। ট্রেইটর ইজ নট ট্রাস্টেড, অথবা ট্রাস্টেড বাই ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, সেটাও আপনি দিতে পারতেন, কোনো অসুবিধা নাই। তা সমস্যা নাই, এখানে যেহেতু একদম কারেক্টলি এখানে ছিল অপশনটা ডি, তো ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো? এনিবডি ইজ নট, হ্যাঁ, নট ট্রাস্টেড বাই এনিবডি। রিপা আর সুলতানা, পেড ব্যাচের ক্লাস শুরু হবে কবে? হ্যাঁ, এটা শুরু হবে খুব দ্রুত, এই কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি এটা মনে হয় ক্লিয়ার। হ্যাঁ, ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আপনারা এই যে যারা উত্তর করতেছেন,
মানে যারা এখানে লিখতেছেন, অনেক ধরনের কমেন্ট করতেছেন, অনেকের দেখেন উত্তর হচ্ছে, অনেকের কিন্তু হচ্ছে না। এই যে একটা মানে ওই আইনুদ্দিন আল আজাদের এরকম একটা গজল আছে, ইসলামিক গান, যে কি হবে কলমবাজি লেখালেখির বড়াই করে, এই যে এরকম একটা, যে কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। তো এই যে কলমবাজির এই মহড়া, কমেন্টের এত জাকজমক, এত যা কিছু, পরীক্ষার এত রেজাল্ট, এত কিছু, সবকিছু মিলাই কিন্তু আপনি যদি চান্স না পান, তাহলে আলটিমেটলি মানে চান্সটা একটা বড় বিষয়, এটা যদি আপনি সাকসেসফুল না হতে পারেন, পরীক্ষায় আপনি গেইন না হতে পারেন, রেজাল্টটা যদি না আসে, ভাইভা যদি দিতে না পারেন, চাকরিটা যদি না পান, তাহলে এত কিছুর কোনো মূল্যায়ন নাই। একজন মনে করেন সারা জীবন পড়াশোনা করছে কিন্তু সারাদিন এখনো পড়তেছে, কিন্তু কোনো চাকরির পরীক্ষায় টেকে না। এটা কেন? কারণ প্রপার গাইডলাইনের অভাব আছে, ঠিক আছে? প্রপার গাইডলাইন ছাড়া কখনোই ভালো কিছু করা সম্ভব না। আপনি একই কাজ করতেছেন কিন্তু একটু ভিন্নভাবে করতেছে অন্য একজন, সে কিন্তু এগিয়ে যাচ্ছে। সো অল্প সময়ে যদি ভালো কিছু আপনারা করতে চান, আপনাদের জন্য আমাদের কিছু কোর্স আছে, যেটা আমরা অলরেডি লঞ্চ করে দিয়েছি, ডিক্লেয়ার করা আছে। আপনারা এরকম যারা এখনো পর্যন্ত ভর্তি হন নাই আমাদের কোর্সে, ভর্তি ইচ্ছুক যারা আছেন, তারা দেখেন আমাদের এই যে মাহে রমজান উপলক্ষে একদম 75% ছাড়ে 19তম শিক্ষক নিবন্ধনের 200তম ব্যাচ, আমাদের 200তম ব্যাচে ভর্তি শুরু হয়ে গেছে। মানে ক্লাসটা খুব দ্রুত, মানে কয়েকদিনের মধ্যে, মানে এই সপ্তাহে হয়তো ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। তো জেনারেল, আপনারা জানেন যে জেনারেলের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই যে কোর্সটা আছে। আপনারা যারা নতুন ছিলেন বা যারা এখনো আসছেন, তারা একটু কমেন্ট করবেন যে আসলে ক্লাসটা কেমন লাগলো। আর আপনারা এই কোর্সে যারা ভর্তি হতে চান, তাদের জন্য বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট কোর্স হতে পারে। আপনার বাংলাদেশের যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের সাথে কম্পেয়ার করলে একটা বিশ্বাসের জায়গা, আস্থা নিয়ে সুন্দরভাবে যদি আপনি আপনার ক্যারিয়ারটা গড়ে, if you want to make a basic and standard fundamental idea about any topic, আপনারা আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। যারা জেনারেল ফুল কোর্সে ভর্তি হতে চান, তারা একটু জি লিখে কমেন্ট করবেন। এই জি বলতে আপনি আসলে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকে, এই 4টা টপিকের একদম সিলেবাস ধরে ধরে 19তম নিবন্ধনের আপনি স্কুল পর্যায়ে 2 বা স্কুল পর্যায়ে, আবার হচ্ছে কলেজ পর্যায়ের, এই 3টা পর্যায়েরই 19তম নিবন্ধনের যে কোর্সটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। জেনারেলের একদম বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে, সাথে হচ্ছে আপনি পেয়ে যাবেন এক সেট বই, আমাদের নিবন্ধনের এক সেট বইও কিন্তু আপনি পেয়ে যাবেন। ওই 4টা টপিকের এই যে এরকম এক সেট বই, 4টা টপিকের এরকম ধরে নেন যে এক সেট বইও আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই এক সেট সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং গণিতের এক সেট বই আপনার জন্য থাকবে। তো আমরা এই কোর্স ফিটা রাখছি মাত্র 1450 টাকা, মাত্র 1450 টাকার